ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডেভিড হেল্ডের গণতান্ত্রিক মডেল সম্পর্কে। ডেভিড হেল্ডের উল্লেখিত গণতান্ত্রিক মডেলগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তিনি গণতন্ত্রের মডেলকে 8টি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে আজকে যেটা আমি আলোচনা করব সংরক্ষণমূলক গণতন্ত্রের মডেল। প্রোটেক্টিভ ডেমোক্রেসি যে মডেল ডেভিড হেল্ড উল্লেখ করেছেন সে সম্পর্কে আমি আলোচনা করব। দেখো, ডেভিড হেল্ড একজন উদারনৈতিক গণতন্ত্রের সমর্থক। ডেভিড হেল্ড গণতন্ত্রকে ব্যাখ্যা করার ক্ষেত্রে একটি বই লিখেছেন। এই বইটির নাম হচ্ছে মডেলস অফ ডেমোক্রেসি। মডেলস অফ ডেমোক্রেসি গ্রন্থে উদারনৈতিক গণতন্ত্র কিভাবে প্রোটেক্টিভ ডেমোক্রেসি মডেলে পরিণত হয়, প্রোটেক্টিভ ডেমোক্রেটিক মডেল কিভাবে উন্নয়নমূলক মডেলে পরিণত হয়, সুরক্ষামূলক মডেলে পরিণত হয়, সে সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি যে প্রোটেক্টিভ ডেমোক্রেসি মডেল সম্পর্কে আলোচনা করেছেন তার মডেলস অফ ডেমোক্রেসি গ্রন্থে, সেইটা নিয়ে আমি পয়েন্ট আকারে আলোচনা করব। তোমরা ভিডিও চালিয়ে পয়েন্ট বেসিসে খাতায় লিখে নিলে তোমাদের বিষয়টি পরিষ্কার হবে। আমি একাধিক টেক্সট বই ফলো করে এই ভিডিওটি আমি তৈরি করছি। আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। এই যে প্রোটেক্টিভ ডেমোক্রেটিক মডেল গণতন্ত্রের, এই মডেলটি উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং এই মডেলটি উদারনীতিবাদের সঙ্গে যুক্ত। 17 শতকে, অর্থাৎ যখন আধুনিক বৃহৎ রাষ্ট্রের আবির্ভাব হয়েছে, এই 17 শতকে অর্থাৎ 1600 সালের পর থেকে এবং 17 এবং 18 শতক অর্থাৎ 1700 সাল থেকে 1799 সাল পর্যন্ত যে মডার্ন স্টেট, এই মডার্ন স্টেট বা আধুনিক রাষ্ট্রের সঙ্গে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, লিবারাল ডেমোক্রেসি তত্ত্ব অনুযায়ী গড়ে উঠেছে। তার সঙ্গে প্রোটেক্টিভ অর্থাৎ সংরক্ষণমূলক ডেমোক্রেসি মডেল বা সংরক্ষণমূলক গণতান্ত্রিক মডেল সৃষ্টি হয়েছে। ডেভিড হেল্ড যে প্রোটেক্টিভ ডেমোক্রেসি মডেলের কথা বলেছেন, তাতে 1 নম্বর বক্তব্য বা 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিটিজেন যারা রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রের যারা নাগরিক এবং রাষ্ট্রের নাগরিকদের যে স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে, রাষ্ট্রের নাগরিকদের অধিকার স্বাধীনতা সুরক্ষিত হবে, এ কথা ডেভিড হেল্ড তার প্রোটেক্টিভ ডেমোক্রেসি মডেলে প্রথম উল্লেখ করেন। 2 নম্বর বিষয় তিনি উল্লেখ করেছেন তার প্রোটেক্টিভ ডেমোক্রেটিক মডেলে। 2 নম্বর হচ্ছে সার্বভৌম ক্ষমতা। দেখো, সার্বভৌম ক্ষমতা এটা রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, অপ্রতিহত ক্ষমতা,
আনলিমিটেড পাওয়ার, দিস ইজ ফান্ডামেন্টাল পাওয়ার। কিন্তু এর ফান্ডামেন্টাল পাওয়ারের কিন্তু রাষ্ট্রের পাওয়ারের উপর কিছু সীমাবদ্ধতা আছে। দেখো, জনগণের হাতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, জনগণের হাতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ জনগণের সার্বভৌমত্বের তত্ত্ব। এই তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছেন ফরাসি দার্শনিক রুশো। জনগণের হাতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা থাকলেও শেষ পর্যন্ত কি জনগণ প্রয়োগ করতে পারে? তোমরা ভেবে দেখো, শেষ পর্যন্ত জনগণ কিন্তু রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাহলে কারা রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করেন? রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করে জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করেন। সেই নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে যে সরকার তৈরি হয়, সেই সরকারের হাতে ক্ষমতা থাকে। আমরা তত্ত্বগতভাবে জানি যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের থাকে, কিন্তু ক্ষমতা রাষ্ট্রের নামে রাষ্ট্র ব্যবহার করতে পারে না। রাষ্ট্র হচ্ছে বিমূর্ত ধারণা, তাই সরকার মূর্ত, রাষ্ট্রকে সরকার পরিচালনা করে। সেই অর্থে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কিন্তু প্রয়োগ করে সরকার। সরকারের চূড়ান্ত ক্ষমতা না, কিন্তু সরকার প্রয়োগ করে। তাহলে আমরা এই কথা বলতে পারি, ডেভিড হেল তার তত্ত্বে বলেছেন, সংরক্ষণমূলক গণতান্ত্রিক মডেলে বলেছেন যে জনগণের হাতে চূড়ান্ত ক্ষমতা থাকলেও শেষমেশ জনগণ যাদের নির্বাচিত করে সেই সরকারই চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং রাষ্ট্রের ক্ষমতা তার হাতেই ন্যস্ত। নাম্বার 3, প্রোটেক্টিভ ডেমোক্রেসি মডেলের 3 নম্বর বিষয়ে ডেভিড হেল উল্লেখ করেছেন যে গভর্নমেন্ট তৈরি হয় রাষ্ট্র পরিচালনার জন্য। রাষ্ট্র মূর্ত, রাষ্ট্র পরিচালক, রাষ্ট্র তোমার কি বলবো মানুষের মস্তিষ্কের সঙ্গে সরকারকে তুলনা করা যায়। সেই গভর্নমেন্ট রাষ্ট্রের আদর্শ, রাষ্ট্রের কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করে এবং আইনগতভাবে সরকারের হাতে ক্ষমতা দেওয়া থাকে। কিন্তু সরকার রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা প্রয়োগকারী হলেও এবং আইনত সরকারের হাতে ক্ষমতা থাকে। আইনগত সার্বভৌম ক্ষমতার তত্ত্ব অনুযায়ী তোমার নির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষ অর্থাৎ সরকার চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে থাকে এবং এটা আইনসম্মত। আর এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সরকারকে সংবিধান মেনে চলতে হয়। সাংবিধানিক দিক থেকে সরকার যে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে, সেই ক্ষমতা ভোগের উপর সাংবিধানিক নিয়ন্ত্রণ, সাংবিধানিক সীমাবদ্ধতা থাকবে। 4 নম্বর, ডেভিড হেল তার প্রোটেক্টিভ ডেমোক্রেসি অর্থাৎ সংরক্ষণমূলক গণতন্ত্রের তত্ত্বে উল্লেখ করেন যে সরকার নির্বাচন, গোপন ভোট, বিভিন্ন উপদল নেতাদের প্রতিযোগিতার মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ। সরকার যে নির্বাচনে প্রতিযোগিতা করে, বিভিন্ন রাজনৈতিক দল প্রতিযোগিতা করে, এটা উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য যে একাধিক রাজনৈতিক দল থাকবে, একাধিক রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনী কর্মসূচি ইশতেহার প্রকাশ করে তারা নির্বাচনের আগে প্রতিযোগিতা করে এবং তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি থাকে নির্বাচনী ইশতেহারে, ক্ষমতায় এলে সেগুলিকে বাস্তবে রূপায়িত করবে। এটা জনগণের কাছে সরকার দায়বদ্ধ। গোপন ভোট অর্থাৎ সরকার যখন তৈরি হয় সেখানে গণতান্ত্রিক মডেল, সুতরাং সেখানে গোপনে ভোট হবে, অর্থাৎ
ভোট একান্ত ভোটারের ব্যক্তিগত ব্যাপার। এখানে অর্থের দ্বারা, বাহুবলের দ্বারা, কোনো প্ররোচনায় দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে ভোট কাস্ট করতে পারবে, ভোট দিতে পারবে। আর গণতান্ত্রিক মডেলে বিভিন্ন দল থাকবে। এখানে বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়, সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে, তার ফলে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্বার্থের উদ্ভব হতে পারে। সুতরাং এদের মধ্যে প্রতিযোগিতা থাকে সরকারে কারা যাবে, এবং সরকারে যাওয়ার পরে তাদের দায়বদ্ধতা থাকে কাদের কাছে, জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। একথা ডেভিড হেল্ড সংরক্ষণমূলক গণতন্ত্রের মডেলে উল্লেখ করেছেন। 5 নম্বর বক্তব্য, ডেভিড হেল্ড 5 নম্বর বক্তব্যে উল্লেখ করেছেন যে ডেমোক্রেসির ভিত্তি হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। সংখ্যাগরিষ্ঠের শাসন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে, সমর্থন পেয়ে সরকার তৈরি হয়, এবং সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সেই জনপ্রতিনিধিরা আইনসভাতে আইন তৈরি করে এবং রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে। কিন্তু আমরা দেখি যে যেখানে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা আছে, ডেমোক্রেসি আছে, লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমে বা সংরক্ষণমূলক গণতন্ত্রে, সেখানে বহু দলের মধ্যে ভোট ভাগ হয়ে যায়। 100% ভোট এর মধ্যে বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে গেলে দেখা যাচ্ছে যে বিলো 50% ভোটে হাইয়েস্ট ভোট পেয়ে যায় কোনো দল, তাহলে বিলো 50% ভোটে জিতে সরকার গঠন করে এবং সেই সরকার সিদ্ধান্ত নেয় এবং দেশ পরিচালনা করে। কিন্তু বাস্তবে এখানে আমরা দেখছি যে সংখ্যাগরিষ্ঠের মানুষের সমর্থন না পেয়ে গণতান্ত্রিক মডেল চলছে, সরকার চলছে, আমাদের ভারতবর্ষেই চলছে। তাহলে এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের শাসন বাস্তবে রূপায়িত হলো না। আজকে ভারতবর্ষে আমরা দেখি যে রাজ্য সরকারে 48% ও কেন্দ্রের মানে বিলো 40% পেয়ে সরকারে ক্ষমতায় আসে। তার কারণ বিরোধী ভোটগুলি একাধিক দলের মধ্যে ভাগ হয়ে যায়। 40% ভোট পেল সরকার, আর 60% ভোট একাধিক দলের মধ্যে ভাগ হয়ে গেল, কেউ 15%, কেউ 10%, কেউ 20%, এইভাবে ভাগ হয়ে গেল। তাহলে কোথায় সংখ্যাগরিষ্ঠের শাসন হলো এই গণতন্ত্রের ভিত্তি? এখানে আমরা দেখছি যে সংখ্যালঘুর স্বার্থ প্রতিফলিত হয়েছে। তবুও ডেভিড হেড বলছেন যে সংরক্ষণমূলক যে ডেমোক্রেসি মডেল, সেখানে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, এবং সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই আইনসভাতে সিদ্ধান্ত গৃহীত হয়। 6 নম্বর হচ্ছে সুরক্ষামূলক বা সংরক্ষণমূলক গণতন্ত্রের বক্তব্য তুলে ধরেছেন কয়েকজন তাত্ত্বিক। ডেভিড হেড বলছেন যে এই গণতন্ত্র মূলত প্রথম তুলে ধরেছেন জন লক সামাজিক চুক্তি মতবাদী উদারনীতিবাদের জনক। আমি আগেই বলেছি যে ডেভিড হেল যে সংরক্ষণমূলক গণতান্ত্রিক মডেলের কথা বলছেন সেটা লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমের সঙ্গে যুক্ত। আর লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম চালু হয়েছে জন লকের লিবারালিজমের যে তত্ত্ব, উদারনীতিবাদের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী। তাই লক এখানে বলছেন যে জনগণের স্বার্থ রক্ষিত হবে গণতন্ত্রে, চরম রাজতন্ত্রে নয়। পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা থাকবে এবং সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ডেমোক্রেসিতে সিদ্ধান্ত হবে। মন্টেস্কু ফরাসি বিপ্লবের আগের একজন বিখ্যাত দার্শনিক, তোমরা জানো। আচ্ছা, মন্টেস্কু হচ্ছে তিনি স্পিরিট অফ লজ গ্রন্থ লিখেছেন 1748 সালে। এই গ্রন্থে তিনি নাগরিকদের সুরক্ষার কথা বলেছেন। তিনি বলছেন যে ফরাসি জনগণের
নাগরিকদের অধিকার নেই, স্বাধীনতা নেই, তার মূল কারণই হলো যে এখানে যে শাসন ব্যবস্থা, এখানে যে শাসনের ক্ষমতা যে কেন্দ্রীকরণ হয়েছে, অর্থাৎ রাজার হাতেই সব ক্ষমতা, রাজাই আইন তৈরি করেন, রাজা সেই আইনকে বাস্তবে প্রয়োগ করেন, অর্থাৎ শাসন করেন রাজা। আবার রাজায় নিজেই বিচারপতি নিয়োগ করেন এবং বিচার কার্যকে তিনি পরিচালনা করেন। তাহলে আইন তৈরি করা, শাসন করা, বিচার করা, তিনটি যে ক্ষমতা, সেই ক্ষমতা একই ব্যক্তির হাতে থাকছে। তার জন্য ফরাসি জনগণের অধিকার নেই, স্বাধীনতা নেই, ইত্যাদি ইত্যাদি। তাই ফরাসি জনগণকে অধিকার স্বাধীনতা দিতে গেলে কি করতে হবে? আইন বিভাগের হাতে আইন তৈরি করার ক্ষমতা দিতে হবে, শাসন বিভাগের হাতে শাসনের নির্দেশ দানের ক্ষমতা দিতে হবে, শাসন বিভাগকে আইন অনুযায়ী শাসন করতে হবে সঠিকভাবে, আর বিচার বিভাগকে বিচার করতে হবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে। আইন বিভাগ যে আইন তৈরি করলো সেই আইনটা যথাযথ কিনা, আইনের বৈধতা আছে কিনা সেটা বিচার করে দেখবে বিচার বিভাগ। আর শাসন বিভাগ বৈধ আইনকে, যথাযথ আইনকে সঠিকভাবে এক্সিকিউট করেছে কিনা দেখবে, কার্যকরী করেছে কিনা, এটা শাসন বিভাগ করেছে কিনা দেখবে বিচার বিভাগ। তাহলে এইভাবে ক্ষমতা বিভাজন করলে, ক্ষমতা সেপারেশন অফ পাওয়ার এর তত্ত্ব ওনার মন্টেস্কু, এইভাবে তিনি জনগণের যে অধিকার স্বাধীনতা সুরক্ষিত হবে এমন সুরক্ষামূলক যে গণতান্ত্রিক মডেল, সেই মডেলকে তিনি তুলে ধরেছেন। এই বক্তব্য ডেভিড হেল্ড উল্লেখ করেছেন। জেমস মিলকে ইংল্যান্ডের একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাবিদ, ইংল্যান্ডের একজন উপযোগিতাবাদী চিন্তাবিদ, তার সন্তান বা ছেলে জন স্টুয়ার্ট মিল ফেমাস রাষ্ট্রচিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ইংল্যান্ডের রাজনীতিতে তথা বিশ্ব রাজনীতিতে। এই জেমস মিল সংরক্ষণমূলক গণতন্ত্রের কথা বলেছেন, জনগণের স্বার্থ, জনগণের স্বাধীনতা, এই সমস্ত অধিকার ইত্যাদির কথা উল্লেখ করেছেন। তাহলে ডেভিড হেড তিনি গুরুত্ব দিয়েছেন লকের তত্ত্বকে, লকের প্রোটেক্টিভ ডেমোক্রেসিকে, বেনথামের মন্টেস্কুর সেপারেশন অফ পাওয়ারকে, বেনথামের উপযোগিতাবাদী তত্ত্ব, বেনথামের উপযোগিতাবাদী তত্ত্ব কি? উপযোগিতাবাদী তত্ত্ব হচ্ছে যে রাষ্ট্র সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ বিধান করবে, এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। এর মধ্য দিয়ে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হবে, নাগরিকদের স্বার্থ সংরক্ষিত হবে। এই বক্তব্যের মধ্যেও প্রোটেক্টিভ ডেমোক্রেসি মডেলের বক্তব্য লুকিয়ে আছে, এ কথা ডেভিড হেল্ড তার তত্ত্বে আলোচনা করেছেন। 7 নম্বর, ডেভিড হেল্ড যে সুরক্ষামূলক গণতান্ত্রিক মডেলের তত্ত্ব উপস্থাপনা করেছেন, তাতে বলছেন যে গভর্নমেন্টের বিভিন্ন বিভাগ আছে। গভর্নমেন্টের বিভিন্ন বিভাগ, এটা আমরা জানি, এটা আমরা আগে থেকেই জানি যে গভর্নমেন্টের আজকে স্বীকৃত রাষ্ট্রবিজ্ঞানের 3টি বিভাগ, আর আগে 5টা বিভাগ ছিল, আজকে 3টি বিভাগ হচ্ছে ইন্টারন্যাশনালি এবং নেশন স্টেটে এটা গ্রাহ্য বা গৃহীত যে গভর্নমেন্টের 3টি বিভাগ আছে। 1 আইন বিভাগ, লেজিসলেচার, 2 শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি বা এক্সিকিউটিভ বিভাগ, আর 3 হচ্ছে জুডিশিয়াল সিস্টেম বা জুডিশিয়াল বিভাগ। তাহলে আইন, শাসন ও বিচার বিভাগ, এই 3টি বিভাগ রয়েছে। এখন কথা হলো যে এই 3টি বিভাগের ক্ষমতা আলাদা আলাদা হবে, অর্থাৎ এখানেও সেই সেপারেশন অফ পাওয়ার থিওরি মন্টেস্কু তার স্পিরিট অফ লজ গ্রন্থে উল্লেখ করেছেন। সেই সেপারেশন অফ পাওয়ারের তত্ত্ব এখানে গভর্নমেন্টের যে 3টি বিভাগ
তিনটি বিভাগের দায়িত্ব, কাজ, ক্ষমতা আলাদা, সে কথা এই সুরক্ষামূলক সংরক্ষণমূলক গণতান্ত্রিক মডেলে উল্লেখ করা হয়েছে। এখানে আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ শাসন করবে, বিচার বিভাগ বিচার করবে। এক বিভাগ অপর বিভাগের কোনো কাজ করবে না, কোনো কাজে হস্তক্ষেপ করবে না, অপর বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। আবার আবার অপর বিভাগও এই বিভাগকে নিয়ন্ত্রণ করবে না, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ সেপারেটলি কাজ করবে। কিন্তু এই তত্ত্বটা বাস্তবে রূপায়িত হয়নি। তবে সেপারেশন অফ পাওয়ারকে আমেরিকা গ্রহণ করেছে ঠিকই। আমেরিকার সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে যে আমেরিকার আইনসভা কংগ্রেস সংবিধানের 1 ধারা অনুযায়ী আইন তৈরি করবে। 2 নম্বর ধারা অনুযায়ী আমেরিকার শাসন বিভাগের হেড এবং রাষ্ট্রের হেড রাষ্ট্রপতি, তিনি 2 নম্বর ধারা অনুযায়ী শাসন ক্ষমতা ব্যবহার করবেন। 3 নম্বর হচ্ছে যে মার্কিন বিচার ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট, 3 নম্বর ধারা অনুযায়ী সর্বোচ্চ আদালত, এবং এই আদালত আইন বিভাগের তৈরি আইনকে সংবিধান বিরোধী হলে বাতিল করে দিতে পারবে। আর শাসন বিভাগের যে নির্দেশ অর্থাৎ রাষ্ট্রপতির নির্দেশ যদি সংবিধান বিরোধী হয় তাহলে সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারবে। সুতরাং এই যে সেপারেশন অফ পাওয়ার তত্ত্বকে ওখানে গ্রহণ করা হয়েছে, এর মধ্য দিয়ে আমেরিকাতে সংরক্ষণমূলক গণতান্ত্রিক মডেলকে গ্রহণ করা হয়েছে। কিন্তু সে দেশে এই তত্ত্বটা মানে বাস্তবে রূপায়িত করা সম্ভব নয় জেনে সেপারেশন অফ পাওয়ার থিওরিকে গ্রহণের পাশাপাশি সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হিসাবে চেকস অ্যান্ড ব্যালেন্স পলিসিকে গ্রহণ করেছে, অর্থাৎ এক বিভাগ অপর 2 বিভাগকে নিয়ন্ত্রণ করবে। তাই আমরা দেখব যে আইন বিভাগ আইন তৈরি করার ক্ষমতা পেলেও আইন বিভাগের কাজকে শাসন বিভাগ বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে, আবার বিচার বিভাগের কাজকে আইন বিভাগ শাসন বিভাগ নিয়ন্ত্রণ করে, আবার বিচার বিভাগ অপর 2 বিভাগকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগই আমেরিকার প্রত্যেকটা বিভাগই সরকারের অপর 2 বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এরই মধ্যে দিয়ে আমেরিকার রাজনীতিতে যে রাজনীতিতে যে মানে কী বলবো শাসনতান্ত্রিক যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। 8 নম্বর, সংরক্ষণমূলক গণতান্ত্রিক মডেলে ডেভিড হেল্ড উল্লেখ করেছেন যে আইনের চোখে সবাই সমান। এই কথাটা তোমাদের কাছে খুব সোজা যে আইন সবাইকে সমান চোখে দেখবে। দেশের সাধারণ মানুষ, শাসক, ধনী, গরিব, জাতি, বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, সব মানুষকে সমান চোখে দেখবে। আইন সবারই ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে, এটাই হচ্ছে আইনের চোখে সবাই সমান, এই কথা ডেভিড হেল্ড বলছেন। এক্ষেত্রে আমরা দেখব যে ডেভিড হেল্ড ইংল্যান্ডের একজন বিখ্যাত সংবিধান বিশারদ এভি ডাইসি তার রুল অফ ল গ্রন্থে রুল অফ ল তত্ত্ব রচনা করেছেন। রুল অফ ল তত্ত্বে 3টি কথা আছে। 3টি কথা হলো সাধারণ আইনের প্রাধান্য, আইনের চোখে সবাই সমান, আইন নাগরিকদের অধিকার রক্ষা করবে। দ্বিতীয় যে বক্তব্য ডাইসির আইনের অনুশাসনের তত্ত্বে দ্বিতীয় যে বক্তব্য, অর্থাৎ আইন সকলকে সমান চোখে দেখবে, এই বক্তব্যের দ্বারা এই ডেভিড হেল্ড প্রভাবিত হয়ে তার সংরক্ষণমূলক ডেমোক্রেসি মডেল তাতে তিনি উল্লেখ করেছেন। 9 নম্বর, দেখো ডেভিড হেল্ড তার তত্ত্বে উল্লেখ করেছেন রাজনৈতিক নির্ভর সিভিল সোসাইটির বিকাশ। দেখো সিভিল সোসাইটি আলাদা একটা সোসাইটি। সিভিল সোসাইটি রাজনৈতিক অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র, তার যে কার্যপরিধি, তার যে সীমানা, তার থেকে সিভিল সোসাইটির সীমানা আরও বেশি বড়। কিন্তু কথা হলো কি যে সিভিল সোসাইটির বিকাশ, সিভিল সোসাইটির রোল, সেটা কিন্তু মানুষের জীবনে আরও বেশি অপরিহার্য। তা সত্ত্বেও সিভিল সোসাইটি কিন্তু রাজনৈতিক নির্ভর, অর্থাৎ প্রত্যেকটা সিভিল সোসাইটি প্রত্যেকটা দেশের বিভিন্ন সংগঠন সংঘ সবই কিন্তু স্টেট নির্ভর, অর্থাৎ স্টেট হচ্ছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। স্টেটও সমাজের একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সবথেকে বড় প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান। এই স্টেটের উপর অর্থাৎ রাজনীতির উপরে নির্ভর করে সিভিল সোসাইটি। গভর্নমেন্ট ডিসিশন ছাড়া কোনো কাজ হবে না, সামাজিক ওয়েতে হয়ই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্টের হাতে। 10 নম্বর,
10 নম্বর বিষয় ডেভিড হেল তার সুরক্ষামূলক গণতান্ত্রিক মডেলে উল্লেখ করেছেন যে উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে এবং এতে বলা হচ্ছে যে উৎপাদন বাড়বে। উৎপাদনের উপকরণের উপর যদি সামাজিক মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় তাহলে উৎপাদনে ব্যক্তির উৎসাহ, উদ্দীপনা, উদ্যোগ কমে যাবে। তাই উৎপাদন হবে ব্যক্তিগত মালিকানাতে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন হবে। মুনাফা আবার ক্যাপিটালে রূপান্তরিত হবে, ক্যাপিটাল ইনভেস্ট হবে, অর্থাৎ এর ফলে দেশের উৎপাদন বাড়বে, গ্রস প্রোডাকশন বাড়বে, গ্রস ইনকাম বাড়বে। গ্রস ইনকাম এর মধ্যে থেকে তোমার গ্রস প্রোডাকশন থেকে নিট প্রোডাকশনকে দেশের অ্যাভারেজ প্রাইস দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হলো ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামকে টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করলে হয় পার ক্যাপিটাল ইনকাম। যে দেশ যত উৎপাদন বাড়াবে তাতে বিনিয়োগ বাড়বে, উৎপাদন বাড়বে, গ্রস প্রোডাকশন বাড়বে, নিট প্রোডাকশন বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়বে, পার ক্যাপিটাল ইনকাম বাড়বে। পার ক্যাপিটাল ইনকাম বাড়লে সঞ্চয় বাড়বে, আর সঞ্চয় বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে প্রোডাকশন বাড়বে। এইভাবে উৎপাদনের উন্নতি ঘটবে। তাহলে এই তত্ত্বে বলা হচ্ছে যে উৎপাদনের উপকরণগুলির উপরে ব্যক্তি মালিকানা থাকবে। উৎপাদনের উপকরণ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং আরও অনেক বিষয় আছে, পরিবহন, যোগাযোগ, এই সমস্তগুলো আছে। আজকাল এগুলির উপরে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং এই সংরক্ষণমূলক গণতন্ত্রে ব্যক্তি মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়। 11 নম্বর, সংরক্ষণমূলক গণতন্ত্রের মডেলে ডেভিড হেল্ড বলেছেন যে প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতি গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতি কাকে বলে? প্রত্যেকটা দেশে ব্যক্তি মালিকানা থাকার ফলে ক্যাপিটালিস্টদের হাতে মূলধন কেন্দ্রীভূত হয়, আর ক্যাপিটাল নিজের দেশে যেমন ইনভেস্ট করে তেমনি অন্যান্য বিভিন্ন দেশে ও তার নয়া সাম্রাজ্যবাদী প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদনে বিনিয়োগ করে থাকে। এইভাবে ক্যাপিটাল উৎপাদনে কাজে লাগছে এবং এটা কিন্তু একটা বা দুটি কোম্পানি বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিশ্বের প্রত্যেকটা দেশেই ক্যাপিটালিস্ট ক্লাসের মধ্যেই একাধিক ক্যাপিটালিস্ট থাকে, তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। তারা কত কম খরচে দ্রব্য উৎপাদন করতে পারে, কত কম খরচে দ্রব্য বাজারে বিক্রি করতে পারে, দেশীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারে। এইভাবে যে অর্থনীতি গড়ে উঠবে সেটা হলো বিশ্বব্যাপী বাজার অর্থনীতি। এই বাজার অর্থনীতির মধ্যে প্রতিযোগিতামূলক বিষয় থাকবে। এতে প্রোডাকশনের মান বৃদ্ধি পাবে এবং প্রোডাকশন ভালো হবে এবং কী করে অল্প খরচে বেশি প্রোডাকশন করা যায় এবং বাজারে সেল করা যায় কত কম দামে, এর মধ্য দিয়ে একটা প্রতিযোগিতা থাকবে, এতে অর্থনীতি বিকাশ করবে। কিন্তু প্রয়োজনে এর কুফল রয়েছে। এখানে ছোট ছোট যারা পুঁজির মালিক ক্যাপিটালিস্ট তারা প্রতিযোগিতায় টিকে থাকে না, ফলে মূলধন মুষ্টিমেয় ব্যক্তির মালিকানায় চলে যায় এবং তাদের হাতে চলে যায়। আর আপামর সাধারণ যে মানে প্রতিযোগী আর কি, কম্পিটিটরস যারা থাকে বাজার অর্থনীতিতে, তারা বিলুপ্ত হয়ে যায়, তারা উৎখাত হয়ে যায়। এইভাবে দেশের বেশি সংখ্যক মানুষের হাতে অর্থ থাকে না, মানুষ কিন্তু দরিদ্র হয়ে যায়, অর্থাৎ দেশে ধনবৈষম্য বৃদ্ধি পাবে। 12 নম্বর, ডেভিড হেল তার ডেমোক্রেসির মডেলে বলছেন যে সুরক্ষামূলক বা সংরক্ষণমূলক গণতান্ত্রিক মডেলে বলেছেন যে পিতৃতান্ত্রিক সমাজ কাকে বলে? পুরুষ শাসিত সমাজ। তোমরা জানো যে পৃথিবীর উদারনৈতি গণতন্ত্রে যতই নারী স্বাধীনতার কথা বলা হোক না কেন, বিভিন্ন দেশের শাসন ক্ষমতা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমরা দেখি যে পুরুষদের আধিপত্য। আর
সন্তানের পরিচয় পিতার নামে পরিচয়, এটা হলো পিতৃতান্ত্রিক সমাজ। মায়ের নামে যদি সন্তানের পরিচয় হয় সেটা হলো মাতৃতান্ত্রিক সমাজ। যাই হোক, পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক এটা বড় কথা না, কিন্তু এই মডেলে পিতৃতান্ত্রিক সমাজ হচ্ছে সমাজের মূল একক হচ্ছে ফ্যামিলি। সেই ফ্যামিলির হেড হচ্ছে পুরুষ, এবং সেই ফ্যামিলির হেড যেমন পুরুষ তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রে তাদেরই কর্তৃত্ব আজও লক্ষ্য করা যায়। 13 নম্বর, এখানে ভূখণ্ড কেন্দ্রিক জাতীয় রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয় সংরক্ষণমূলক গণতান্ত্রিক ব্যবস্থাতে। আমরা এটা লক্ষ্য করি যে ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রের সীমানা আজকে সংকুচিত হচ্ছে, কিন্তু জাতি রাষ্ট্রের বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আগেই বলেছি যে 17 শতক এবং 18 শতক এই 2 বছর ধরে ডেভিড হেল যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই সংরক্ষণমূলক গণতন্ত্রের প্রসার ছিল। সে সংরক্ষণমূলক গণতন্ত্রে ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রকেই গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আজকে বিশ্বায়ন প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যে ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রের সেই সীমানা সব কিছুই ভেদ করে বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি, মূলধন সব কিছুই হচ্ছে প্রতিটা দেশের সীমানা ভেদ করে বিশ্বব্যাপী সম্প্রসারিত হচ্ছে। যাই হোক, এই ভূখণ্ড কেন্দ্রিক জাতীয় রাষ্ট্র এটা এই সংরক্ষণমূলক গণতন্ত্রে গুরুত্ব দেওয়া হয়। 14 নম্বর, দেখো আমরা আগেই বলেছি যে এই সংরক্ষণমূলক গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা মূলত উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থা, ব্যক্তি স্বার্থের উপর গুরুত্ব দেওয়া হয়। এটা তো স্বাভাবিক, যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে সেখানেই ব্যক্তি স্বার্থ, আর এই মালিকানা থাকার ফলে মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ চলে যায়। কিন্তু এই গণতন্ত্রে এটা বলা হচ্ছে যে এই ব্যক্তি স্বার্থ মানে কি, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেক ব্যক্তিরই ব্যক্তি স্বার্থ। তাহলে প্রত্যেক ব্যক্তিরই যদি ব্যক্তি স্বার্থ হয়, তাহলে সকলের ব্যক্তি স্বার্থ, তার মধ্যে দিয়ে সমষ্টিগত স্বার্থ সিদ্ধি সম্ভব। তাই ব্যক্তি স্বার্থের মধ্যে দিয়ে, প্রত্যেকের ব্যক্তি স্বার্থের মধ্যে দিয়ে, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ নয়, এখানে ইচ অ্যান্ড এভরিবডি অর্থাৎ প্রত্যেকটা হোল পিপল অফ দি স্টেট, তাদের ব্যক্তিগত যে স্বার্থ সেই স্বার্থ সিদ্ধির মধ্যে দিয়ে সমষ্টিগত স্বার্থ অর্থাৎ কালেকটিভ ইন্টারেস্ট বাস্তবে রূপায়িত হবে। যাই হোক, আজকের 14টা পয়েন্টে তোমরা খাতায় লিখে নেবে। ডেভিড হেল তার মডেলস অফ ডেমোক্রেসি গ্রন্থে প্রোটেক্টিভ ডেমোক্রেসির যে তত্ত্ব সেটা আমি আলোচনা করলাম। আমি পরে আবার বিকাশশীল ডেমোক্রেসি অর্থাৎ ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি, এটা ডেভিড হেল উল্লেখ করেছেন। এটা পরীক্ষা পারপাসে ইম্পর্ট্যান্ট আছে এবং একটু গুরুত্বপূর্ণ বিষয়। ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি মডেল আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম।